আলিজা, আপনি আসছেন? হ্যালো। স্যার উনি মেবি মিটিং এন্ড করে দিয়েছিল। এখন হোস্ট কে? এখন তো স্যার কেউ হোস্টে নাই। এটা কিভাবে সম্ভব? হট কি? একটা সমস্যা হয়ে গেল। হট কি উনি কার কাছে আছে? এখানে কি কোনো হট কি ইউজ করে? কোনো কি আছে নাকি? আচ্ছা স্যার, ক্লেম হোস্ট আছে। হ্যাঁ, এখানে একটা নাম্বার দিতে হবে। নাম্বার আপনার কাছে আছে কিনা, ইয়েস নো বলেন। না স্যার, আমার কাছে নাই। মামুন এটা ভাইকে ফোন দিলে ভাই, মামুন ভাই মামুন ভাইকে ফোন দেন, আইসিবি। আইসিবি মামুন ভাইকে ফোন দিলে উনি ঠিক করে দিবেন। আচ্ছা, মামুনরে একটু বলেন আপনারা, আমি এই ফাঁকে আমার আলোচনাটা আনোয়ার একটু ভাই করি। একটু মামুন ভাইকে ফোন দেন। মামুন জি। ভাই বলছে সব করে দিবে, প্রবলেম হইলে সাথে সাথে করে দিবে। ক্যাপ্টেন বললেই করে দিবে সে। আচ্ছা, এখন আমাদের বাজেটিং এর মূল পারপাসটাই হচ্ছে, আপনার কেউ কি বলতে পারবেন বাজেটিং এর পারপাস কি, কেন আমরা বাজেট করি? বলতে পারবেন কেউ? আমরা বাজেট কেন প্রিপেয়ার করি? আয় বেশ সামঞ্জস্য বিধানের জন্য বা ব্যালেন্সিং এর জন্য। ব্যালেন্সিং ব্যালেন্সিং ও ইনকাম আর এক্সপেন্ডিচার। আচ্ছা, মানে আপনার কথা হচ্ছে যে আমি বাজেটিং করতেছি যাতে আমার ইনকাম এক্সপেন্ডিচারটা ঠিক থাকে। আচ্ছা, ধরেন আপনি এরকম একটা বাজেট করলেন, ইনকাম এক্সপেন্ডিচার ঠিক আছে, তারপর এটার আর সারা বছরে বা পুরোটা সময়ে কোনো খোঁজ খবর নিলেন না, তাহলে কি আপনার পারপাস সার্ভ হবে? আচ্ছা স্যার, পাবে কি করতে হবে তখন? টাইম টু টাইম মনিটরিং করতে হবে স্যার। মান্থলি মনিটরিং করতে বাজেট, হবে। বাজেট করে স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা, একটা মিনিট, আমার একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম স্যার। মামুন ভাই, হ্যালো আনোয়ার ভাই। স্যারের কল আসছে তো, স্যার মেবি কথা বলতেছে। ফোনে কথা আচ্ছা, বলতেছে। কেউ নাকি ইন জি, করে দিছিল? হ্যাঁ, ওই আলিজা ওনাকে আপনি হোস্ট করে দিছিলেন, তো আমাকে কো হোস্টে রাখছিলেন উনি তো। স্যার আচ্ছা, সমস্যা যখন নাই, এটা পুনরায় ঢুকতে পারবেন, আমি এই জন্য ঢুকছি। জি, একটু হোস্ট করে দেন, স্যারকে হোস্ট করে দেন আর আমাকে কো হোস্ট করে দেন। ওকে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। ওহো, আমি তো দেখাই ফেললাম। যাই হোক, আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার একজন যিনি বলছেন যে আমরা ব্যালেন্সিং করার জন্য
আমরা হচ্ছে যে আমাদের বাজেটটা করি। হ্যাঁ, অফকোর্স ব্যালেন্সিং এর একটা ব্যাপার তো এখানে থাকেই। প্রজেকশন আহ, স্যার, না এটা X1 প্রজেকশন। হ্যাঁ হ্যাঁ, প্রজেকশন। আচ্ছা, এখন দেখেন আমরা করি কেন, আমার পারপাসটাই হচ্ছে এইটা, যে একটা হচ্ছে প্ল্যান। প্ল্যান মানে আমি কিভাবে করব সেটা আমি বিফোর হ্যান্ড চিন্তা করে রাখবো, এরপরে আমি সেটা ঠিকভাবে করতেছি কিনা সেই জিনিসটা আমি করবো, যেটাকে আমরা বলতেছি কন্ট্রোল। আদারওয়াইজ আমরা যদি কোনো প্রপার প্ল্যান না করি তাহলে কিন্তু আমার কোনো কিছুই ঠিক থাকবে না। আমার কি করতে হবে, কিসের পরে কি, কি হইলে কি, সেটা ঠিক থাকবে। কে করবে, কখন করবে, কার আগে কে, কেন করবে, তারপরে এটা কে দেখবে করলো কিনা, এই সবগুলি জিনিস যদি আমি আগে থেকে ঠিক করে রাখি তাহলে আমার টার্গেট অ্যাচিভ হওয়ার সম্ভাবনা আছে। বাট তা যদি না করি তাহলে কিন্তু আমার টার্গেট অ্যাচিভ হওয়ার সম্ভাবনা নাই। এই যে মনে করেন আপনাদের সে ধরেন আপনারা তো অনেক ইউনিভার্সিটি গ্রাজুয়েট আছেন। ইউনিভার্সিটি গ্রাজুয়েটটা অনেক সময় এমন হয় না যে 4 বছরের ক্লাস আমি প্রথম 2 বছর ঘুরে বেড়াইছি, হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা আসছে, আচ্ছা আমি যদি 2 বছর ঘুরে বেড়াইলাম, আমার তো সিজিপি খুব খারাপ, আমার হাতে আর 2 বছর আছে, আমার তো একটা মিনিমাম সিজিপি না হইলে আমার আর চলবে না, এরকম চিন্তা হয় না? হয় স্যার। আচ্ছা, তখন সে কি করে, সে একটা প্ল্যান করে। কি প্ল্যান করে, যে ঠিক আছে আমার টার্গেটের সিজিপিএ কত, সে ফর এক্সাম্পল আমার এখন আছে 2.9, আমার টার্গেট হচ্ছে 3.5। 2.9 থেকে 2 বছর 3.5 একটু বেশি হয়ে যায়, ধরেন 3.3। তখন তারপরে সে করে, আচ্ছা 3.3 হচ্ছে আমার টার্গেট, ধরতে পারেন এটা হচ্ছে আমার রেভিনিউ। এরপরে সে কি প্ল্যান করে, সে প্ল্যান করে যে আচ্ছা আমার কতগুলি সাবজেক্ট আছে, ধরতে পারেন এটা হচ্ছে আমার কতগুলি প্রোডাক্ট আছে। তারপরে সে চিন্তা করে আচ্ছা এটা প্রাইস কত করব, মানে আমি কত গ্রেড আমার আনতে হবে। এখন আমি যেই গ্রেড আনতে চাই তার জন্য আমাকে আবার ইনগ্রেডিয়েন্ট দিতে হবে না, মানে আমাকে পড়তে হবে না। তার মানে আমি প্রোডাক্টটা বিক্রি করবো, তাহলে সেই প্রোডাক্টটা আমাকে কোয়ালিটি ফুল বানাইতে হবে, তার জন্য আমাকে কি কি ইনপুট দিতে হবে, আমি কোন কোন বই পড়তে হবে, কোন স্যারের কাছে যাইতে হবে, কোন গ্রুপ স্টাডি করতে হবে, কখন করব, কার সাথে করব, এই পুরা জিনিসটা কিন্তু একটা প্যাকেজ প্ল্যান কিন্তু করে প্ল্যানিং ফেলে। প্ল্যানিং হ্যাঁ, প্ল্যানিং এন্ড ফরকাস্টিং এর আছে। করে ফেলে। আচ্ছা, এরপরে সে কি করে, ওইভাবে সে করতে থাকে। তারপরে 2 দিন পরে গিয়ে সে চিন্তা করে আচ্ছা আমি যে প্ল্যান করলাম এই 3 দিনে আমি একটু পড়বো, আমি কি পড়ছি কিনা, আচ্ছা আমি পড়ছি ঠিক আছে, পরের সপ্তাহে পড়লাম কিনা, হ্যাঁ আমি পড়ছি কিন্তু এক জায়গায় একটু শর্ট পড়ছে, তাহলে এই যে আবার ডেভিয়েশন চলে আসে, এটা কিভাবে কাভার করব, আগামী 2 সপ্তাহে আমি আরেকটু বেশি সময় পড়বো যাতে আমার এই সপ্তাহের এই অংশটা কাভার হয়ে যায়, অথবা আগামী 2 দিন আমি হচ্ছে বেশি পড়বো, এইভাবে করে সে কাভার করে, এইভাবে করে আস্তে আস্তে আগাতে থাকে। তার মানে একটা প্ল্যান করছে, তারপরে সে কন্ট্রোল পয়েন্ট গুলি চেক টেক করে সে তার টার্গেটের দিকে চলে যায়। ঠিক আছে, তো এইভাবে আপনার যদি এইভাবে করে তাইলে ধরেন তার প্ল্যানটা অ্যাচিভ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কেউ যদি এরকম প্ল্যান করার পরে কন্ট্রোল না করে আর, তাহলে কিন্তু তার প্ল্যান অ্যাচিভ হবে না। আর যে প্ল্যানও করে নাই, কন্ট্রোলও করে নাই, তার তো কিছুই হবে না। ঠিক আছে, এরপরে আমি যদি একটু আগাই, আচ্ছা এটা আপনারা একটু পড়ে নেন যে আমার প্ল্যানিং এর অ্যাডভান্টেজটা কি, যদি কোনো অংশ না বুঝেন আমি বলতেছি, আদারওয়াইজ আমি এটা নিয়ে আর ডিসকাস করবো না, আপনারা একটু দেখেন। হ্যাঁ, কার কোনো প্রশ্ন আছে? আপনারা সবাই যদি বুঝে থাকেন তাহলে আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ প্রপার বলেন বলেন। অ্যালোকেশনটা কি আসলে? কোনটা? প্রপার অ্যালোকেশন। আচ্ছা, provides a means of proper allocation of resources
ওই যে আপনি একজন সর্বপ্রথম বছরের একজন স্টুডেন্ট, সে আগে তার রেভিনিউটা মানে দেখে, তারপরে সে সেটাকে অ্যালোকেট করে। তো এখানে হচ্ছে মনে করেন আপনার যে রিসোর্সটা আছে, সে আপনি যদি কোম্পানি হয়, আপনার একটা টার্গেট আছে, কিন্তু আপনার রিসোর্সও তো লিমিটেড, ঠিক না? আমরা যেমন আপনার বিবিএ লিমিটেড ফ্যাক্টর আমরা পড়ছিলাম যে করছিলেন আপনারা ওই টাইপেরই, যে আমার এত, আমার সে ধরেন 1000 সিএফটি কাঠ আছে, আমি খাটও বানাইতে পারি, আমি চেয়ারও বানাইতে পারি, আমি অফিস ফার্নিচারও বানাইতে পারি। তখন আমি চিন্তা করি যে আমার আসলে কি বেশি বানানো যাবে বা কোনটা বানাইলে আমার বেনিফিটটা বেশি আসবে, যেহেতু আমার রিসোর্স এক্স্যাক্টলি। তো এই জন্য প্রপার অ্যালোকেশন অফ রিসোর্স, যে আমি কোন জায়গায় অ্যালোকেট করলে আমার বেশি লাভ হবে বা আমার খরচ কমবে, সেইটা আমি প্ল্যানিং এর সময় করতে পারবো। কারণ যখন আমি প্ল্যানিং করব, আমি তো দেখবো যে আমার রিসোর্স লিমিট, আমার 1000 সিএফটি কাঠ আছে, আমার অপশন আছে 3টা, খাট, চেয়ার, অফিস ফার্নিচার। কোনটা করলে আমার বেশি বেনিফিট হবে সেটা আমি করব, তখন আমি অ্যালোকেট ওইভাবে করব। আবার এখানে আরেকটা জিনিস আছে, যে আমি যদি একবার শুধুমাত্র অফিস ফার্নিচার বানায় বেশি লাভ করি, আমার চেয়ার টেবিল বিক্রি তো বন্ধ হয়ে যাবে, না এই লোক মনে হয় এখন আর বানায় না, ওটা স্যার যাবো না। তো ওই সব কিছু কনসিডার করে, যে টার্মটা আপনি ইউজ করছেন লিমিটিং ফ্যাক্টর, সেগুলি কনসিডার করে আমার যেই রিসোর্সটা আছে সেটাকে প্রপারলি অ্যালোকেট করার জন্য আমার আমার আসলে বাজেট যখন করি, তখন আমরা এটা করতে পারি। আদারওয়াইজ তো আমি জানতেই পারবো না যে আমার কি আছে কি নাই, বা আমার কি করতে চাই। ঠিক আছে? স্যার 4 নম্বর যেটা বলছে ওটা আমাদের কি কি ল্যাকিংস হতে পারে, ওগুলো আগে থেকেই ওগুলোর জন্য ব্যবস্থা নেওয়া। মনে করেন আমি যদি এখনকার কথা চিন্তা করি, মানে আমাদের এখন কারেন্ট ইকোনমিক কন্ডিশনে সবচেয়ে বড় বটলনেকটা কি বলেন তো, এই এট দিস মোমেন্টে? স্যার ডলারের যে এক্স্যাক্টলি, ডলার ইনফ্লেশন রেট, যেটাকে বলে, ইনফ্লেশন। ইনফ্লেশন, ইনফ্লেশন, ডলার রেট, আমি ডলার পাইতেছি না, আমার এলসি খুঁজতেছে না, এই টাইপের প্রবলেম গুলি তো। তো Yes, যখন ধরেন আপনি 2022-21 সময় গিয়ে আপনার বাজেট করছেন, তো যারা আসলে বড় বড় কোম্পানি বাজেট করে, তারা কিন্তু এই জিনিসটা কিছুটা আগে আঁচ করতে পারে। কেমনে পারে? সে তো দেখতেছে যে যুদ্ধ লাগতেছে, তার মানে কিছু একটা তো হবে। আচ্ছা, তখন সে চিন্তা করে, আচ্ছা আমি যে মানে ইম্পোর্ট করব মালটা, তাহলে তো তখন দাম বেড়ে যাবে, তাহলে আমি এখন কি করব? এটা তো আমার একটা বাধা। আমি একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট করে ফেললাম, ভাই আমি তোমার কাছ থেকে 6 মাস পরে ডলার কিনবো, রেট দিব 95 টাকা, আজকে হয়তো 92 টাকা আছে। আবার একটা হইতে পারে, আচ্ছা যখন যুদ্ধ লাগবে, ইউক্রেন থেকে তো আমি একটা কৃষি পণ্য আনতাম, তখন তো আমি এটা পাবো না, হয় যেটা আমার লাগবে, তখন আমি চিন্তা করবো ঠিক আছে, হোয়াই নট গো ফর অস্ট্রেলিয়া, আমি একটা আলাদা সোর্সিং এর কথা চিন্তা করবো। হোয়াই নট গো টু ইন্ডিয়া, আমি ইন্ডিয়া থেকে সোর্সিং এর চিন্তা করবো। মানে আমার সম্ভাব্য যে প্রবলেমটা হইতে পারে, বটলনেক যেটাকে বলতেছি, বাধা, সেটাকে আমি কিভাবে রিকভার করতে পারি, সেইটা আমি আগে থেকেই কিন্তু করতে পারবো, যদি আমার প্রপার প্ল্যানিং থাকে। জি স্যার ক্লিয়ার। তো Yes, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার 6 নাম্বার লাস্টেরটা একটু ডিসক্রাইব করলে ভালো। আচ্ছা, আমার একটু নেটে ডিস্টার্ব করতেছে, আমি ভিডিওটা অফ করে দিই আমার। জি স্যার। আচ্ছা, this much. থ্যাংক ইউ। আচ্ছা, এখানে যেটা আছে যে ডিফাইন গোলস এন্ড অবজেক্টিভ দ্যাট ক্যান সার্ভ অ্যাজ বেঞ্চমার্ক ফর ইভ্যালুয়েটিং পারফরমেন্স। এটা খুব সিম্পল, যে ধরেন আমি যখন এটা বাজেট করি, আমার তো একটা প্ল্যান আছে, যে হ্যাঁ আমার এটা করবো এইভাবে করবো, এত টাকা এত কিছু, এইভাবে প্ল্যান আছে। তো এইটা আপনার একটা বেঞ্চমার্ক হইতে পারে আপনার পারফরমেন্স ইভ্যালুয়েশনের জন্য, যে আপনি কিভাবে পারফর্ম করলেন, যে আমার কি বাজেট ছিল বা কি প্ল্যান ছিল বা আমার কি টার্গেট ছিল, আর আমি কি অ্যাচিভ করলাম, আমার প্ল্যানটা প্রপারলি। স্যার ওইখানে যে একটা एग्जांपल দিছেন উনি 3.5 বা 3.3 আসার একটা। আচ্ছা, এইটার সাথে যদি আমি কম্পেয়ার করি, তাইলে ধরেন এটার আরেকটু ভাঙ্গি। কিভাবে ভাঙ্গি? যে আমার 2 বছরের 6টা সেমিস্টার, তাহলে আমি 3.30 পাওয়ার একটা টার্গেট করছি। তখন কিন্তু আমার কি হইলো, যে সে ধরেন প্রতি সেমিস্টারে আমি যদি এখন 3.7 করে পাই, তাইলে আমার 4th ইয়ারে গিয়া এটা 3.3 হবে, যেহেতু আমি আগে খারাপ করছি। তখন উনি ফার্স্ট সেমিস্টারে গিয়ে একটা ইভ্যালুয়েট করবে, আচ্ছা এই আমার 3rd ইয়ারের ফার্স্ট সেমিস্টারে তো আমার পাওয়ার কথা 3.7, আমি তাহলে কত পাইলাম? আমি পাইলাম 3.5। আচ্ছা, কেন পাইলাম না? আমার তো সাবজেক্ট ওয়ারি একটা টার্গেট ছিল, সে ধরেন
আমি রিসার্চ মেথোলজিতে অনেক খারাপ করছি। কেন আমি খারাপ করলাম? দেখা গেল আমি সাবজেক্টটা বুঝি না, কঠিন, আমার কাছে প্রপার ডকুমেন্টেশন বা জিনিসগুলি ছিল না, এই জন্য আমি পাইনি। তখন আমি যেটা করব, আমি অনেকগুলো অপশন চিন্তা করতে পারি। এটা আমি রিটেক নিতে পারি যদি অপশন থাকে। রিটেক যদি না নেই, তাহলে আমি করতে হবে কি, এখানে যেহেতু আমি 2টা গ্রেড মিস করছি, তাহলে আমার পরের আরেকটা সাবজেক্টে আমি হয়তো বা ভাবছি যে আমি A+ না, আমি এ পাইলেও হবে, আমি সেটাকে A+ টার্গেট করতে হবে। অথবা আমি একটাতে B+ ধরছি, ওটাকে আমি এখন এ টার্গেট করতেছি। মানে এইভাবে করে, যেহেতু আপনার একটা বেঞ্চমার্ক অলরেডি আছে, একটা বাজেট বা ওর ক্ষেত্রে ওর একটা টার্গেট আছে, তো টার্গেটের সাথে অ্যাচিভমেন্টের কম্পেয়ার করলেই কিন্তু তার পারফরমেন্সের একটা ইভ্যালুয়েশন হয়ে যায়। সে কি পারফর্ম করতে পারলো কিনা, বাট ওদের ইজ এ গুড পারফর্মার, ব্যাড পারফর্মার। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আর কার কোনো প্রশ্ন আছে এটার উপরে? স্যার আপনি একটা কোশ্চেন করতে চাইছিলেন না, আমাদের। ওটা ওটা আলোচনা হয়ে গেছে। মানে আমি আচ্ছা ভাবছি যে সবাই যদি বুঝে তাহলে আমি ওটা জিজ্ঞাসা করি, পরে ওটা আমরা আলোচনা করছি, এই জন্য আমি প্রশ্নটা করতেছি না। আচ্ছা, তাহলে আমি একটু আগাই। ফান্ডামেন্টালস অফ বাজেটিং, মানে আমার বাজেটিং করতে গেলে আমার কোন জিনিসগুলি খেয়াল করতে হয়, এটা হচ্ছে সেইটা। এই ফান্ডামেন্টাল গুলি আমাকে খেয়াল করতে হয়। মানে এইটাও আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব না পুরোপুরি, আপনারা নিজেরা একটু দেখেন, প্রশ্ন করেন আমাকে, তাহলে তখন আমরা আলোচনা করলে মনে হয় বেশি ভালো হবে। ফান্ডামেন্টাল বলতে যে আমার একটা বাজেট করা থেকে শুরু করে এটা অ্যাচিভ করা, এই ওভারঅল যে প্রসেসটা, এইটা এই মানে মূল টার্গেটটা আমার অ্যাচিভ করা, এই অ্যাচিভ করতে গেলে আমার আসলে কিভাবে বাজেটটা তৈরি করতে হবে, কিভাবে এক্সিকিউট করতে হবে, সেই টোটাল জিনিসটা হচ্ছে এই 9টা জিনিসের উপর ডিপেন্ড করে। এটার কোনো একটা যদি মিস হয়, তাইলে আপনার সেই বাজেট, আপনার টার্গেট অ্যাচিভ হবে না, আপনি বাজেট ঠিক প্রপারলি মেনটেন করতে পারবেন না। এই জন্য হচ্ছে আপনাকে এই 9টা জিনিসই করতে হবে। এখন আপনি একটু 1 দেখেন। নম্বরটাই স্যার একটু ডিসকাস করলে ভালো হয়, 1 নাম্বারটা। আচ্ছা, ম্যানেজারিয়াল ইনভলভমেন্ট এন্ড কমিটমেন্ট। ওকে, আপনি একটা জিনিস দেখেন, ম্যানেজারিয়াল ইনভলভমেন্ট এন্ড কমিটমেন্ট। ধরেন আমরা একটা গার্মেন্টস এর উদাহরণ যদি দিই, গার্মেন্টস এর আপনার অনেক ধরনের লোক থাকে, এমডি থাকে, জিএম লেভেল লোক থাকে, ডিজিএম লেভেল লোক থাকে, ম্যানেজার, ফাইনালি গিয়ে ওয়ার্কার থাকে, ফ্যাক্টরি ফোরম্যান থাকে। ধরেন আমি যদি এই যে 10-15 স্টেজের লোক আছে, এখন ধরেন আমি একটা বাজেট করব, এটাকে আবার ইমপ্লিমেন্ট করব, সেখানে যদি আমার এমডি জিএম এরা ইনভলভ না থাকে, আর আমি ডিজিএমডি লিড দিয়ে দেই, আর ম্যানেজার ডেপুটি ম্যানেজার এটা এক্সিকিউশন করতে দেই, আর ইয়াদেরকে বলি কাজ করতে, ওয়ার্কারদের, তাহলে কি এই বাজেটটা আমার করা হবে বা করা হইলেও অ্যাচিভ হবে? হবে না। হবে না। তার মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে ম্যানেজার, যে মানে যে কন্ট্রোল করে, এই ম্যানেজার মানে কিন্তু একদম জাস্ট, ধরেন আপনার সিএ ফার্মে ম্যানেজার আছে, তার উপরে তো ডিরেক্টর আছে। সো এখানে ম্যানেজার বলতে বোঝাচ্ছে যে এমন একজন লোক যে ডিসিশন নিতে পারে, যে ডিপেন্ডেবল, যে মানে যে অ্যাকশন নিতে পারে, আদরও করতে পারে, এরকম লোকের ইনভলভমেন্ট থাকা লাগবে, এবং তার আবার কমিটমেন্টও থাকা লাগবে। ইনভলভমেন্ট থাকবে প্রপারলি জিনিসটাকে তৈরি করার জন্য, এক্সিকিউট করার জন্য। কমিটমেন্ট হচ্ছে তাকে আসলে আমি এটা করতে চাই। আর আপনি যে কোনো একটা জিনিস করতে যান, বাধা কিন্তু আসবেই, এত সহজ না। কোনো ভালো কিছু করতে গেলে কষ্ট করতে হয়, তাহলে আপনার যদি সেই লেভেলের কমিটমেন্ট না থাকে, তাহলে কিন্তু আপনি পারবেন না। যেমন আমি মনে করি যে আপনারা সিএ পড়তে আসছেন, যেহেতু আপনারা এখন ক্লাস করতেছেন, আমি ধরে নিচ্ছি আপনারা কেউ কোনো লেভেলে কোনো পরীক্ষা দেয় নাই, তাহলে আপনার জন্য একটা বাজেট হচ্ছে যে আমি সিএ পাস করতে চাই। সেই পাস করার জন্য আপনি একটা প্ল্যান করছেন। এখন এই প্ল্যানে যদি আপনার কমিটমেন্ট না থাকে যে না আমি এটা পাস করবোই, আমাকে করতেই হবে, এই লেভেলের যদি কমিটমেন্ট না থাকে, তাহলে কিন্তু আপনি জীবনে কোনোদিন সিএ পাস করতে পারবেন না। আপনি হয়তো বা 1-1.5-2 বছর পর পর একটা করে সাবজেক্ট পাস করতে পারবেন, সিএ পাস পুরোটা আর হবে না, কারণ আপনার কমিটমেন্টটা থাকা লাগবে ওইভাবে। আর এখানে যদি ম্যানেজারিয়াল ইনভলভমেন্টের ব্যাপারটা আমি একটু আনি, যে তাহলে আমার সিএ তে এটা কিভাবে ফিট করবে। জিনিসটা হচ্ছে এরকম যে আমি ম্যাট্রিক ইন্টারে পাস করার জন্য, অবজেক্টিভ পরীক্ষা দেওয়ার জন্য যেভাবে পড়ছি, এই সিএ তে এসে আসলে ওই স্টাইলে পড়লে হবে না, আমাকে একটা আপগ্রেডেড হইতে হবে। যেমন মনে করেন আপনাদের, আমি জানি না আপনারা এমসিকিউর আমলটা পাইছেন কিনা, বা পাইলেও হয়তো কম পাইছেন। আমরা যেটা দেখছি আমাদের সময়ে, বা আমি যখন টিউশনি করতাম, তখন আমি স্টুডেন্টদের যেটা দেখতাম,
যে একটা এমসিকিউ আসছে 4টা অপশন, মানে প্রথম তাকাইলেই আপনার 2টা অপশন বাদ হয়ে যায়, যে এই 2টাতে জীবনেও হবে না, এমন 2টা অপশন দিয়ে দেয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে যেই 2টা থাকে সেই 2টাতেও দেখা যাবে 50টা প্রশ্নের ভিতরে 30টা প্রশ্ন ইজিলি বোঝা যায়, যে মোটামুটি বইটা দেখে আছে সে পারে। কিছু যদি 4-5টা ক্রিটিক্যাল থাকে যে এক্স্যাক্টলি না জানলে হয় না। কিন্তু সিএ তে কিন্তু এইটা না, সিএ তে আপনার 4টা অপশনই উত্তর হইতে পারে, 2টা হইতে পারে, একটাও হইতে পারে, কখনো 2টা অপশন থাকে, কখনো 5টা অপশন থাকে। মানে এখানে আপনাকে ওই মেট্রিক ইন্টারের লেভেলে আসলে হবে না, আপনাকে আরেকটু আপগ্রেডেড হইতে হবে। এবং আপগ্রেডেড হইতে হবে বলতে আপনার নিজেকে নিজে বানাইতে হবে। কিভাবে? পড়ে পড়ে বুঝে বুঝে কাজ করে শিখে আপনাকে বানাইতে হবে, এবং কমিটমেন্টটা লালন করতে হবে যে না আমি পাস করতে চাই। ঠিক সেম ভাবে অর্গানাইজেশনের বাজেটও এরকম, যে আপনাকে প্রপার পার্সেন্ট জিনিসটা করতে হবে, সে এক্সিকিউট করতে হবে, এবং তার সেই লেভেলের কমিটমেন্ট থাকতে হবে। আপনারা মনে করেন সিএ ফার্মে আপনারা কাজ করেন, আহ এখন আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিল, অ্যাসাইনমেন্টটা খুব ভালো, আপনি খুব আগ্রহ করে গেলেন, এটা একটা ইনভেস্টিগেশন অডিট, একটা মজা হবে, ফান হবে। তো এখন আপনি নিজে এসেছেন ফার্স্ট ইয়ার, আপনি তো সেইভাবে কাজগুলি এখনো শিখতেই পারেন নাই, মাত্র শিখতেছেন। আপনার দিয়ে যদি শুরু করে এই কাজ কখনো উঠবে? শুনতে পাচ্ছেন? স্যার না স্যার উঠবে না। আচ্ছা উঠবে না। তাইলে এখন ফার্ম কি করতে হবে? ফার্ম মনে করেন যেহেতু একটা স্পেশাল ইনভেস্টিগেশনের কাজ, ফার্ম কি করলো? ফার্মের একজন ম্যানেজার, ধরেন কোয়ালিফাইড বা কোয়ালিফাইড না থাকলেও ধরেন ডেডিকেটেড একজনকে পাঠাবে, ডেডিকেটেড যে খুব স্পেশালাইজ। ইয়েস, ডেডিকেটেড না স্পেশালাইজ, যে এই ধরনের কাজ করে, এর একজনকে পাঠাইলো, তার মানে ম্যানেজার ইনভলভমেন্ট আসলো। হ্যাঁ, ওই ভদ্রলোক যদি কমিটমেন্ট না থাকে, কষ্ট ধর এখানে কষ্ট করে করবো কি লাভ, আমার বেতন আমি পাবোই, কদিন পর চলে যাবো, পাস করলেই শেষ, দরকার কি, তাইলে কিন্তু আবার হবে না। কারণ আপনি গেছেন ইনভেস্টিগেশন করতে, যার ইনভেস্টিগেশন করবে হে তো চাইবে যেমনি পারুক সেটা লুকাবে, মিথ্যা কথা বলে হোক, ছেড় দিয়ে হোক, যেমনি হোক লুকাবে। আর আপনাকে ওই লেভেলে কমিটমেন্ট থাকে যে ও কেমনি করে লুকায়, আমি এটা বাইর করবোই। কিন্তু আবার অনেক সময় এমনও হয়ে যায় না, যে অনেক সময় হয় কি, যে এখানে আপনি মনে মনে ধরে নিচ্ছেন এখানে একটা ফাইন্ডিংস আছে, আসলে হয়তো বা ছিল না, আপনি খুঁজতেই আছেন, কিন্তু আপনি কোনোভাবেই মানতে পারতেছেন না এখানে নাই, খুঁজতেই আছে, খুঁজতে খুঁজতে অডিট টাইম শেষ, কিন্তু ওটা খুঁজে পান না। সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে অডিট করার জন্য বা ইনভেস্টিগেশন করার জন্য যেই স্টেপ গুলি পালন করতে অ্যাজ পার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইন অডিটিং, অর ধরেন আপনার ওই পার্টিকুলার অ্যাসাইনমেন্টের লেভেল অনুযায়ী আপনি ওই জিনিসটা প্রপারলি অ্যাপ্লাই করবেন। যদি পান তো আলহামদুলিল্লাহ, না পাইলে সমস্যা নেই, কারণ আপনার কাজ হচ্ছে প্রপারলি কাজটা এক্সিকিউট করা। আর as long as we are following the sample basis, it's not that always আমরা সবকিছু পাবো। ঠিক আছে? বুঝতে পারছেন এখনটা? জি স্যার। স্যার 2 নাম্বারটা একটু অর্গানাইজেশনাল অ্যাডাপশন। আচ্ছা, অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন মানে হচ্ছে মানায় নেওয়া। হ্যাঁ, অর্গানাইজেশনাল অ্যাডাপ্টেশন বলতে হচ্ছে যে টোটাল অর্গানাইজেশন এটাকে মানাইতে হবে, মানে এজ এ হোল অর্গানাইজেশনটা এটাকে মানতে হবে। এখানে আপনার জিনিসটা কি হয়, ধরেন আপনি ধরেন আমাদের বিগ ফোর একটা ফার্মের কথা যদি বলি, ধরেন আর্নেস্ট ইয়ং। আচ্ছা, এই যে আর্নেস্ট ইয়ং এত ভালো কেন, বা ডেলোইট এবার 1 নাম্বার হয়েছে, ওরা এত ভালো কেন? ওরা ভালো কারণ ওরা যে কাজটা করে, যে কোয়ালিটিটা মেনটেন করে, ওরা চেষ্টা করে ওদের প্রত্যেকটা জায়গায় এটা মেনটেন করতে। কি ইউএসএ, কি ইউকে, কি বাংলাদেশ, সব জায়গায় ওরা একটা মিনিমাম লেভেল মেনটেন করতে চায়। এবং দেখবেন ওদের ওখানে মানে আপনার সবাই মোটামুটি এক অ্যাঙ্গেলেই কথা বলে, এক ধরনের কথা বলে। ঠিক আছে? আপনি যদি ধরেন আড়াআড়িতে কোনো স্টুডেন্ট 5 জনের সাথে কথা বলেন, আপনি জিজ্ঞেস করেন যে ভাই তোমরা বলো তো অডিটের সময় তোমরা ম্যাটেরিয়ালিটি কিভাবে করো, তো ও বলবে, ও দেখবেন 5 জন এমন ভাবে কথা বলবে, আপনি হয়তো বা ওদের কথার ভিতরে ম্যাক্সিমাম 10% একটা ভেরিয়েশন পাবেন। কিন্তু আপনি ধরেন একটা ছোট ফার্ম, আমি নাম বলতেছি, ধরেন এবিসিডি ফার্ম, ওখানে গিয়ে আপনি 2 জনের জিজ্ঞেস করেন, দেখবেন 2 জনের কথাই মিলে না। এর কারণটা হইলো আরআরএইচ বা বড় বড় ফার্ম যারা আছে বা অর্গানাইজ ফার্ম যারা আছে, ওরা টোটাল জিনিসটাকে ফুল অর্গানাইজেশনাল ওয়াইজ হচ্ছে জিনিসটাকে অ্যাডাপ্ট করার বা মেনে চলার চেষ্টা করে, হোয়ারএজ অন্যরা ওটা করে না, যার কারণে ওদের ওখানে কাজ হয় আর অন্যদের ওখানে কাজ হয় না। সেম ভাবে আপনি বাজেট যদি অ্যাচিভ করতে হয়, আপনার টার্গেট যদি পূরণ করতে হয়, আপনার হোল অর্গানাইজেশন
একসাথে ঝাঁপায় পড়তে হবে। সেলস ডিপার্টমেন্ট ঠিকই সেলস এর অর্ডার নিয়ে আসলো, প্রোডাকশন ডিপার্টমেন্ট ঠিক মতো প্রোডাকশন করলো না, প্রোডাকশন ডিপার্টমেন্ট ঠিক মতো প্রোডাকশন করলো, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট ঠিকভাবে প্রকিউর করলো না, ভুল ভাল উল্টাপাল্টা নষ্ট মাল নিয়ে আসছে, বেশি দামে নিয়ে আসছে। আচ্ছা উল্টাপাল্টা মাল না, সবই ঠিক মতো আছে, কম দামি আছে, কিন্তু আপনার যে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের লোক ভালো না, সে ঠিক মতো কাজ করে নাই। ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা স্টেপে যে জিনিসটা আছে, এখন এই যে 4-5টা পার্টির নাম আমি বললাম, এই 4-5টা পার্টি যদি একত্র হইতে না পারে বা একই গোলের দিকে অ্যাডাপ্ট করতে না পারে নিজেদেরকে, তাহলে কি তার গোল অ্যাচিভ হবে টোটাল অর্গানাইজেশন? না স্যার, সবারই স্যার সব স্টেপে স্যার কমিটমেন্ট থাকতে হবে। এক্স্যাক্টলি, সব স্টেপে, মানে অর্গানাইজেশনের মধ্যে পুরো অর্গানাইজেশনটাই ওই সেন্ট্রিক হইতে হবে। ঠিক আছে, যেমন আপনি দেখবেন, মনে করেন আপনাদের অনেকের অফিসে আইডি কার্ড আছে না, জি স্যার। পাঞ্চ করে ঢুকতে হয়, আপনারা মাঝে মাঝে মিস করেন না? আচ্ছা, মানে কেউ কেউ তো মিস করে, তাই না? নিশ্চয়ই। আচ্ছা, কিন্তু মাল্টি ন্যাশনাল দেখবে এরা কখনো কার্ড মিস করে না, যদি কখনো মিস করেও আবার গিয়ে নিয়ে আসে, অফিসে দেরি হলে হবে, বিকজ ওদের এখানে নিয়ম আছে যে, যেমন আমাদের এখানে একটা বড় গ্যাস কোম্পানি আছে বিদেশি, নাম বললাম না, ওদের একটা কার্ড আছে, ওই কার্ড দিয়ে সে অফিসে ঢুকে অফিসের যে কোনো এরিয়াতে যেখানেই মনে করে লক ডোর আছে সেখানেই তার ওই কার্ড ইউজ করতে হবে, ইভেন সে তার ল্যাপটপটা ওপেন করতে হলে ওই কার্ড দিয়ে ওপেন করতে হবে, যদি ওই কার্ড ঢুকায় না রাখে সিমের মতো একটা জায়গা দিয়ে, সে তার ল্যাপটপও সে ওপেন করতে পারবে না। তো তাহলে ওরা কেন পারতেছে না? ওরা এইভাবে ইউজ, ওরা এইভাবেই করে, এইভাবেই ওদের ওখানে হয়। কিন্তু ধরেন যেখানে এই জিনিসটা হয় না, এইভাবে ইউজ করতে হয় না, বা দেখা হ্যাঁ কার্ড একটা দিলেও হয় না দিলেও হয়। ঠিক আছে, যেমন আমি একবার একটা সিএ ফার্ম সম্বন্ধে জানি, তাদের হচ্ছে কার্ডের ব্যবস্থা করছে, পাঁচ কার্ড আছে, হ্যাঁ। তো এখন ওদের সিনিয়ররা কি করে, প্রায় পাঁচ কার্ড ভুলে যায়, জুনিয়ররা আবার ঠিকঠাক মতো আনে। কি ব্যাপার, সিনিয়ররা ভুলে যায়, জুনিয়ররা আনে, তো এটা তো উল্টা হওয়ার কথা। পরে যেটা দেখা গেল যে আসলে সিনিয়ররা কার্ড পাঁচ করা বা না করা নিয়ে ফার্মের কোনো বদারেশন নাই, ফার্ম কিছু মনে করে না, সে কখন আসলো কখন গেল বা আইলুই কিনা এটাও দেখে না। জুনিয়রদের বেলা একদম স্ট্রিক্ট, তুমি পাঁচ করো না মানে তুমি আসো নাই, তুমি পাঁচ করে বেরো না মানে তুমি বেরিয়ে হও নাই, তোমার ওদের হবে না। যেহেতু এইটা তো সে তো জানে ভাই আমার এটা করাই লাগবে, তার ভিতরে ওই জিনিসটা বিল্ড আপ হয়ে গেছে, যার কারণে সে এটা নিয়ে আসে আর সিনিয়ররা ভুলে যায়। বাট ধরেন এটা যদি একদম ফার্ম ওয়াইজ অর্গানাইজেশন ওয়াইজ প্র্যাকটিসটা করতো, তাহলে কিন্তু এটা আরো প্রপার কন্ট্রোল হতো, তাই না? ক্লিয়ার এখন? জি স্যার। আর কোন হেড? স্যার 8 নাম্বারটা। ইন্ডিভিজুয়াল এন্ড গ্রুপ রিকগনিশন। আচ্ছা আচ্ছা, আপনার ফেসবুকে এখন একটা জিনিস খেয়াল করছেন, কদিন পর পরই বিভিন্ন লোকে বলে হ্যাঁ হ্যাঁ প্রাউড টু বি এ মেম্বার অফ দিস স্টার টিম, প্রাউড টু বি দ্য বেস্ট এমপ্লয়ার, প্রাউড টু বি দ্য চ্যাম্পিয়ন অফ দিস কোয়ার্টার, এটা দেখেন অনেকে দেয় না? জি স্যার। ইভেন আমি কদিন আগে একটা সিএফআর মধ্যে দেখছি যে এই যে কোয়ার্টার ইন্ডে না জানি মান্থ ইন্ডে ওদেরকে রিকগনাইজ করতেছে একটা ক্রেজ দিয়ে বা সার্টিফিকেট দিয়ে। তো এটা হচ্ছে আসলে কেন, এটা তাকে একটু গিয়ার আপ করা, এমপাওয়ার্ড করা, মানে আপনাকে যখন এমপাওয়ার্ড করবে ইউ উইল ফিল প্রাউড, তখন কিন্তু আপনি এই জিনিসটা কাজ আরো করবেন এবং একটা লেভেল মেনটেন করার চেষ্টা করবেন। মনে করেন আপনি সকাল সন্ধ্যা অফিস করেন, অফিসে আসেন যান, মাস শেষে বেতন পান, আর কোনো কথাবার্তা নাই, আপনার ভিতরে একটা মনোটোনাসনেস চলে আসবে। বাট যদি এরকম দেখেন যে না, দেখা যাচ্ছে কি যে হ্যাঁ ডিপার্টমেন্ট ওয়াইজ যে ঠিক আছে, যেমন আমি এক সময় আমার একটা ক্লায়েন্টে একটা টেলকোতে দেখছি যে ওরা কি করছে, ওদের টোটাল 9টা বিগ বিগ ডিপার্টমেন্ট ছিল, হ্যাঁ। তো এই 9টা ডিপার্টমেন্ট ওরা 9টা কালার আইডেন্টিফাই করে দিয়েছিল। সে ধরেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট হচ্ছে রেড, তারপরে মার্কেটিং ডিপার্টমেন্ট হচ্ছে ধরেন ইয়েলো, এভাবে করে 9টা কালার আইডেন্টিফাই করে দিয়েছে। করে দেওয়ার পরে
যেটা হয়েছে যে ধরেন আপনি ফাইন্যান্স, আপনার রেড কালার, আপনার দরজার সামনে রেড ছাড়া বাকি সবগুলি কালার আছে। এইভাবে করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সামনে তার কালার ছাড়া বাকি অন্যদের কালার আছে। কালারের মধ্যে বল, ওই কালারের বল, ধর রেড কালারের বল, ব্লু কালারের বল, এভাবে আছে। আরেকটা আছে খালি বক্স, 9টাই আছে, একটা খালি আর বাকি 8টায় আছে। তো ওদের তখন নিয়মটা ছিল, ধরেন এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টে গিয়ে একটা সার্ভিস দিল, সে যদি হ্যাপি হয় যে না সার্ভিসে হ্যাপি হয়েছে, ওদের সাথে কাজ করে ভালো লাগছে, তাহলে ধরেন আপনি আসছেন মার্কেটিং থেকে, আপনি হচ্ছে ব্লু, আসছেন কোথায় ফাইন্যান্স ডিপার্টমেন্টে, আপনার যেহেতু ওদের কাজ করে ভালো লাগছে, আপনি একটা কি করলেন, ব্লু একটা বল আইনা ওই যে খালিটাতে আপনি ফালাইলেন। এভাবে করে বাকি 8টা ডিপার্টমেন্ট যখন আপনি এখানে এসে কোনো কাজে হ্যাপি হইতো, তখন ওরা একটা বল ফালাইছে। এভাবে করে মাস শেষে ওরা কাউন্ট করতো কোন ডিপার্টমেন্ট কয়টা বল পাইছে আর কার থেকে বেশি বল পাইছে। তা বেশি বল পাওয়া মানে আপনার ডিপার্টমেন্ট এবার বেস্ট সার্ভিস প্রোভাইডার, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। কোন ডিপার্টমেন্ট থেকে বেশি পাইছে আর কোন ডিপার্টমেন্ট থেকে কম পাইছে, মনে করেন একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে খুবই কম পাইছে বা পাই নাই, তার মানে কি ব্যাপার, এরা কি সার্ভিস নেই না এদেরকে সার্ভিস হ্যাপি না। এভাবে করে কিন্তু আপনি একদিক দিয়ে আরেক একজনকে হ্যাপি করতেছেন, ভাই তুমি সবচেয়ে বেশি বল পাইছো, আরেক দিয়ে এটাও বলতে পারতেছেন, ভাই তোমার তো ডিপার্টমেন্ট ভালো না, কারণ তুমি তো প্রোভাইড করো না সার্ভিস, তুমি তো ঝামেলা করো। ঠিক আছে, তাহলে এই যে রিকগনাইজ করা, এতে কিন্তু ওই ডিপার্টমেন্ট গিয়ার আপ হয়। এটা হলো একটা লেভেলে, ডিপার্টমেন্ট লেভেলে, যেটাকে আমরা গ্রুপ বলতেছি। ধরেন ফাইন্যান্স টিম বেস্ট পারফর্মার, তারা একটা বড় ধরনের ট্যাক্সের কেস উইন করছে, কোম্পানির অনেক লাভ হয়েছে। অথবা ধরেন মার্কেটিং টিম, তারা এমন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এই কোয়ার্টারে অ্যাপ্লাই করছে, যেটার কারণে কোম্পানির বিজনেস অনেক বাড়ছে। তারপরে ধরেন সেলস টিম, সে এই বছরে বেশ কিছু কর্পোরেট সেল করছে, যেগুলির কারণে তাদের সেলস বা রেভিনিউ অনেক বেড়ে গেছে। এইভাবে করে ডিপার্টমেন্ট ওয়াইজ একটা রিকগনিশন হয়, যাতে সে তার পারফরমেন্সটা ঠিক রাখে, যেটা আলটিমেটলি আপনার বাজেট অ্যাচিভমেন্টে হেল্প করবে। ঠিক সেম ভাবে ইন্ডিভিজুয়াল হচ্ছে, মনে করেন ধরো ডিপার্টমেন্ট বেসে আমার কি, আমি কেন কষ্ট কর্ম করবো, রহিম যে 2 ঘন্টা কাজ কম করে, আমিও 2 ঘন্টা কাজ করতে পারি। তখন তার ভিতরে কিন্তু এরকম একটা জিনিস কাজ করে, তো সবাই যখন এটা ভাবা শুরু করবে, বেস্ট এমপ্লয়ি ওস্ট এমপ্লয়ি, মানে বেস্ট ডিপার্টমেন্ট ওস্ট ডিপার্টমেন্ট হয়ে যাবে। বাট এইখানে যদি আবার আপনি এরকম করেন যে না, ফাইন্যান্স টিম বেস্ট, বাট এই টিমের বেস্ট কে, মিস্টার এক্স, সে সবচেয়ে ভালো পারফর্ম করছে, সেই বুদ্ধিটা দিছে, এই জন্য আমাদের এই কস্ট সেভিংস হচ্ছে। মিস্টার ওয়াই, সেই কাজটা করছে যার কারণে আমার এত রেভিনিউ বাড়ছে। তো ওরা যদি আবার মোটিভেট করেন, তাহলে কিন্তু ওদের ভিতরে একটা কম্পিটিশন কাজ করবে এবং ভালো পারফর্ম করার একটা ইচ্ছা জাগবে। তো সেম ভাবে তাহলে ইন্ডিভিজুয়াল গিয়ার আপ হবে, ইন্ডিভিজুয়াল গিয়ার আপ হলে টোটাল ডিপার্টমেন্ট গিয়ার আপ হবে। এইভাবে যদি আপনি তাকে রিকগনিশন দিতে পারেন, যে কোনো ফর্মে, মানিটারি ফর্ম হইতে পারে, নন মানিটারি ফর্ম হইতে পারে, একটা পিঠ চাপড়ায় দিয়েও একটা হইতে পারে, ঠিক আছে, হইলে কিন্তু সে তার টার্গেট অ্যাচিভমেন্টে কিন্তু অনেক আগায় যাবে এবং কাজটা করবে। বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। আর আছে কিছু এখানে? আমি তাহলে সামনে আগালাম। আচ্ছা, বাজেট ফ্রেমওয়ার্কের আপনার 3টা জিনিস আছে। একটা হচ্ছে বাজেট কমিটি, একটা কমিটি ফর্ম করবে যারা কাজটা করবে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে পিরিয়ড, আপনি কোন পিরিয়ডের জন্য করবেন। নর্মালি আমাদের বিভিন্ন পিরিয়ডে হয়, এটা হচ্ছে বাজেটের নেচার অনুযায়ী। আপনার যেমন আমরা যদি ওই সেই সিএফআর মানে ইউনিভার্সিটি ছেলেটার কথা চিন্তা করি, ওর ওভারঅল টার্গেট হচ্ছে 2 বছরের সিজিপিএটা 3.30 নিয়ে যাওয়া। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, আমাদের গভর্নমেন্টের ওভারঅল টার্গেট হচ্ছে 2041 সালের ভিতরে একটা ডিজিটাল বাংলাদেশ তৈরি করা। আমি কোম্পানির টার্গেট যদি চিন্তা করি, সে আগামী 20 বছরের ভিতরে তার কোম্পানিকে সেকেন্ড পজিশনে, ফার্স্ট পজিশনে, থার্ড পজিশনে বা এ গ্রেডে দেখতে চায়। এগুলি হচ্ছে তাদের একটা ওভারঅল টার্গেট। এরপরে আবার এই টার্গেট পূরণ করার জন্য তাকে এটাকে ছোট 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 ভাগে ভাগ করতে হয়। এই যে মূল যে টার্গেটটা, সেটাকে আমরা বলি হচ্ছে মাস্টার বাজেট। আর যেটা ওই মূল বাজেট অ্যাচিভ করার জন্য যে ছোট ছোট গুলি পার্ট করি, সেটাকে বলতেছি আমরা অপারেশনাল বাজেট। এখন এই পিরিয়ডটা আপনি ধরেন নর্মালি 1 বছরের হয়, বাট এটা 6 মাসে হইতে পারে, কোয়ার্টারলি হইতে পারে, মান্থলি হইতে পারে, ইভেন উইকলিও হইতে পারে, ডিপেন্ড করে।
যেমন আমার একটা ক্লায়েন্ট আছে, এটার পিরিয়ডটা পিকুলিয়ার। নিয়মটা কি, 52 উইকস, এন্ড ফিফথ উইক তো সবসময় একবারে শেষ হয় না, তাই না? একবার এক এক দিনে শেষ হয়। তখন কিভাবে ওরা প্ল্যান করে যে এভরি ইয়ারের জানুয়ারি মাসের প্রথম শুক্রবার হচ্ছে তাদের ইয়ারের শেষ দিন। তার মানে এই 52 প্রত্যেক বছরই উইকস হয় ঠিকই, বাট কখনো কখনো দেখা যায় কি ওখানে 365 দিনেরও বেশি দিন চলে আসে। তাহলে এই যে তার পিরিয়ডটা সেইভাবে ফিক্স করছে, তার যার যেভাবে দরকার সেইভাবে একটা পিরিয়ড ফিক্স করে নেবে। যদি কোনো পিরিয়ড ফিক্স না করে তাহলে তো আল্লাহ নামে চলতে থাকবে আজীবন, কোনো জায়গায় আর থামবে না। আর বাজেট ম্যানুয়ালটা হচ্ছে এরকম যে ধরেন বাজেট কমিয়ে বাজেট করে দিল, একটা পিরিয়ডও ফিক্স করে দিল, বাট এই বাজেট কেমনি চলবে, কেমনি করবে, কে করবে, কার কাছে যে করবে, এটা তো আর বলতেছে না। যখন আপনার একটা অর্গানাইজেশন হয় 4-5 জন লোক, 6 জন লোক আছে, সেখানে ম্যানুয়াল টেনুয়াল লাগে না। যে বাজেট করে সবাই মিলে করে সেই আবার এটা নিয়ে আলোচনা করে ডিসকাস করে ইয়ে করে শেষ করে দেয়। হাউএভার আপনার যদি ধরেন আমার গভর্নমেন্টের কথা চিন্তা করি বা ধরেন একটা বড় কোম্পানির কথা চিন্তা করি, সেখানে আপনার যদি একটা ম্যানুয়াল না থাকে তাহলে কিন্তু আপনার বাজেটটা এক্সিকিউট হবে না। বিকজ সে ফর এক্সাম্পল ইউনিলিভারের একটা ওয়ার্ল্ড ওয়াইড বাজেট হয়েছে ইউকে তে। যেই বাজেট কমিটি ইউকে তে এটা করছে তারা তো বাংলাদেশের সাথে সারা বছর এসে যোগাযোগ করতেছে না। সে একটা ফরম্যাট, একটা বই লিখে দিচ্ছে, ভাই এই আমার বাজেট এইভাবে অ্যাচিভ করতে হবে, এইভাবে অ্যানালিসিস করবে, কিভাবে কি করবে, কখন করবে, কোনো প্রবলেম নেই, কারণ সবকিছু লেখা থাকবে। আমাদের যেরকম ম্যানুয়ালে লেখা থাকে, আমরা যখন একটা কম্পিউটার, ল্যাপটপ বা একটা মোবাইল কিনি, তখন যদি ওটা ম্যানুয়াল লেখা থাকে যে কিভাবে এটা অপারেট করতে হবে, ঠিক সেম ভাবে বাজেটটা তৈরি করে একটা ম্যানুয়াল থাকা লাগে যে কিভাবে বাজেটটা অপারেট করতে হবে। সেই জিনিসটা আমার কিন্তু থাকা লাগে। তো এই তিনটা জিনিস মিলে হচ্ছে বাজেটের ফ্রেমওয়ার্ক। একজন তৈরি করবে, সে একটা পিরিয়ড ফিক্স করে দিবে এবং এটার জন্য একটা ম্যানুয়াল থাকবে। ক্লিয়ার এটা? জি স্যার, ক্লিয়ার। ফ্রেমওয়ার্কের কমিটির কি কাজ সেটা আপনারা দেখবেন। যেমন একটা হচ্ছে কোঅর্ডিনেশন এন্ড অ্যালোকেশন অফ রেসপন্সিবিলিটি অফ দ্য বাজেট, যে সে কোঅর্ডিনেট করবে ধরেন বাজেট কমিটির চেয়ারম্যান বানাইছে সে ধরেন সিএফ হবে, তো সে সব ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করবে, সেলস ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, সবগুলোর সাথে কোঅর্ডিনেট করে সে ইনফরমেশন নিবে এবং তাদেরকে দায়িত্ব ভাগ করে দিবে কার কি কাজ। কমিটি থেকে এই কাজটা করা হবে। ইস্যুইং দ্য বাজেট ম্যানুয়াল, হ্যাঁ ওরাই করে দিবে, যেহেতু ওরা এটা বানাইছে, ওরাই জানে বেস্ট কিভাবে এটাকে অ্যাচিভ করা যাবে। টাইম টেবিলিং, কখন করতে হবে, কোনটা কখন করতে হবে। সারা বছরের একটা বাজেট করে ছেড়ে দিলে মানলাম না, ওইটা অ্যাচিভ হবে না। তো ঠিক আছে, সারা বছরে তোমার টার্গেট হচ্ছে সে ধরেন সেল হচ্ছে 100 কোটি টাকা, তাহলে তুমি ফার্স্ট কোয়ার্টারে করবা হচ্ছে সে 25 কোটি টাকা, সেকেন্ড কোয়ার্টারে করবা 30 কোটি টাকা, এভাবে বেড়ে বেড়ে তোমার 4 কোয়ার্টারে 120 কোটি হবে। এখন ফার্স্ট কোয়ার্টারে 25 কোটি বললো, তাহলে প্রথম মাসে কত? প্রথম মাসে ধরেন একদম প্রথম মাসে 5 কোটি, তারপর 10, এভাবে আবার 10, মানে এভাবে তাকে আর একটু টেবিল করে দিবে যে কখন কোনটা করতে হবে। তারপরে যেটা আছে কালেকশন অফ ইনফরমেশন টু অ্যাসিস্ট ইন বাজেটিং, হ্যাঁ আপনি বাজেটে অ্যাসিস্ট করার জন্য ইনফরমেশন নিতে হবে তো, যে কে কি করতেছে, কতটুকু করলো, কেন করতে পারলো না, কি করা দরকার ছিল, কে করা দরকার ছিল, কখন করা দরকার ছিল, এই জিনিসগুলি কিন্তু তার নিতে হবে। যদি এটা না নেয় তাহলে কিন্তু সে আর এই কাজটা করতেই পারবে না। মানে কমিটি এই কাজটা না করলে ইমপ্লিমেন্ট হবে না। কারণ আপনার বাজেট ইজ লাইক এ এলিফ্যান্ট, হাতি। ঠিক আছে, আপনি এখন হাতি যে পা ধরে সে মনে করে হাতি হচ্ছে এরকম গোল, যে কান ধরে সে মনে করে হাতি হচ্ছে একটা কুলা, যে লেজ ধরে সেভাবে একটা, এভাবে করে সূর্য ধরে সেভাবে একটা। তো এই জন্য আপনাকে, যেটা আপনার হার্টের একদম পিঠে উপর উঠে সবকিছু দেখতেছেন, আপনাকে প্রত্যেকের কাছ থেকে ইনফরমেশন তাকে প্রপারলি গাইড করতে হবে যাতে সে এটা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারে, আদারওয়াইজ কিন্তু সে এটা পারবে না। ঠিক না? তো এইভাবে আপনার এই ফাংশন গুলি কিন্তু বাজেট কমিটি করতে হবে। যদি বাজেট কমিটি এই ফাংশন গুলি করতে ফেল করে, তাহলে সে কিন্তু এই বাজেটটা মিস হয়ে যাবে তার। ঠিক আছে? ক্লিয়ার আপনার এটা? জি স্যার, ক্লিয়ার। পিরিয়ড তো আমি বললাম নর্মালি 1 Yes, ইয়ার sir. হয়। হ্যাঁ বলেন বলেন, কি বলতেছেন? কিছু একজন কিছু বলতেছিলেন, কেউ একজন?
আপাতত ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন ওই পিরিয়ডটা যেটা বললাম যে আমি নর্মালি 1 বছর হয়, বাট এটা ডিপেন্ড করে কিসের উপরে? এটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে আপনি যে 4টা জিনিস দেখেন, নেচার অফ দ্য কোম্পানি, কোম্পানিটা আসলে কি ধরনের, এটা কি সার্ভিস কোম্পানি, এটা কি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, না এটা সিজনাল কোম্পানি? সার্ভিস কোম্পানি মনে করেন সারা বছর মোটা ইভেনলি মোটামুটি চলবে। ম্যানুফ্যাকচারিং কোম্পানি হইলে তার যখন প্রোডাকশন চলবে তখন এক ধরনের, যখন প্রোডাকশন চলবে না, মনে করেন একটা আছে যে সে পাওয়ার প্রোডাকশন, সারা বছর এক ধরনের প্রোডাকশন হয় যখন লাগে করে। কিন্তু ধরেন ছাতা প্রোডাকশন, ও ছাতার প্রোডাকশন তো ধরেন বৃষ্টির সিজনে বেশি হবে, গরম সিজনে একটু একটু হবে, কিন্তু অন্য বৃষ্টিও নেই গরমও নাই তখন কিন্তু কম হবে। তাহলে ওর এক ধরনের কন্ট্রোল পলিসি হবে। আবার ম্যানেজমেন্ট কিভাবে পলিসি ইয়ে করে যে ঠিক আছে আমি কোয়ার্টারলি নিলেও হচ্ছে, এই জন্য আমি কোয়ার্টারলি বাজেটকে ভাগ করে দেবো। কেউ ভাবতে পারে যে না, আমি প্রত্যেক মাসে, আপনি দেখবেন মাল্টিনেশনালে মান্থলি রিপোর্টিংটা কিন্তু একদম মোটামুটি কমন, সারা পৃথিবীতে ওরা মান্থলি রিপোর্ট করে। আপনি বইরা গেলেও আপনার 3 তারিখ বা 5 তারিখের ভিতরে দেখা যাচ্ছে মান্থলি রিপোর্টটা করে দিতে হয়। যা আছে আমরা কিছু আগে সার্ভিস প্রোভাইড করতাম মাল্টিনেশনাল কোম্পানিকে, মানে ওদের 1 মাসের রিপোর্টিংটা এত ইম্পর্টেন্ট ছিল, ধরেন আপনাদের বলছে 3 তারিখের ভিতরে দিতে হবে। এখন আপনি বলছেন ভাই 3 তারিখে তো হবে না, আমার তো 3 দিনের জার্নাল এখনো পোস্টিং দেওয়া হয়নি। তখন যাদের এরকম প্রেশার থাকে ওরা বলে যে ভাই 3 তারিখেই দিবা, যা আছে তা দিবা, দরকার হইলে 3 দিন পরে তুমি আরেকটা আপডেট দিবা, কিন্তু ওই 3 তারিখেরটা দেওয়া মাস্ট। এটা ম্যানেজমেন্ট পলিসির উপর ইয়ে করতেছে। আবার অনেক লিগাল মানে কন্ট্রোলটা ওরকম যে আমি কিভাবে কন্ট্রোল করতে চাই, আমি কি 5 দিনে কন্ট্রোল করবো, উইকলি কন্ট্রোল করবো, না মান্থলি করবো, সেটাও একটা ব্যাপার থাকতে পারে। আর লিগাল রিকোয়ারমেন্ট, আপনি যদি লিগালি কোনো রিকোয়ারমেন্ট থাকে, সে ধরেন আপনাকে আহ ইয়েতে, এই যে আমরা গভর্নমেন্টের বাজেট যাদেরকে দেয় ওদেরকে বলেন না যে প্রত্যেক কোয়ার্টারে কোয়ার্টারে আমার একটা বাজেট দিবা, বা আমি মনে করেন কোথাও রিপোর্ট করতে হয়, এই যে যেমন যারা ফরেন ইনভেস্ট করে, তারা মানে ফরেন ইনভেস্টর যারা, ওরা কিন্তু প্রত্যেক কোয়ার্টারে একটা রিপোর্ট করতে হয় বিডাতে। তাহলে এখন আপনি যদি রিপোর্ট করতে হয় কোয়ার্টারলি, যেটা রিকোয়ারমেন্ট, আর আপনি ইনফরমেশন নেন হচ্ছে সেমি অ্যানুয়ালি, তাহলে কি হবে? না স্যার। হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে ওইভাবে জিনিসটা নির্ধারণ করতে হবে। আপনি এই 4টা জিনিস কনসিডার করে যে আপনারা বাজেট পিরিয়ডটা কিভাবে রাখবেন। দেন এরপরে যেটা আসতেছে আমাদের, এটা হচ্ছে আপনার ম্যানুয়াল, তাই না? ম্যানুয়ালে কি কি থাকে? আপনি যে অবজেক্টিভ থেকে অ্যাবাভ যে জিনিসগুলি থাকে সেগুলো দেখেন তো, বুঝতে পারেন কিনা আপনারা? স্যার এটা অনেকটা বাটির মতো লাগতেছে, বা ওই টাইপের, বা কূপের মতো। হুম, জিনিসটা হচ্ছে আস্তে আস্তে ব্যাপকতা বৃদ্ধি পাওয়া আর কি। মনে করেন প্রথমে হচ্ছে আমার তো একটা অবজেক্টিভ, আমি কি করতে চাই, আমার ম্যানুয়ালে আমার টার্গেটটা কি সেটা আমি বলতেছি। তারপরে আমি অর্গানাইজেশন স্ট্রাকচার দিচ্ছি যে আমার টোটাল অর্গানাইজেশনে এই অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আমি কিভাবে আমার লোক সেট করছি, কিভাবে আমি ফর্ম করছি আমার ডিপার্টমেন্ট গুলো। তারপরে আমি বলতেছি যে আমার এবার বাজেটটা কি, প্রিন্সিপাল বাজেট, মানে আমার এই বাজেট কিভাবে তৈরি করছি, আমার কোন প্রিন্সিপালের উপর, আমি কি রেভিনিউ সেন্ট্রিক দিচ্ছি, আমি কি কস্ট সেভিং সেন্ট্রিক দিচ্ছি, নাকি আমি একদম পুরো অ্যাগ্রেসিভ, মনে করেন অনেক সময় আছে না মার্কেটিং করে ফারাই ফেলবো, যে নগদ যে কাজটা করছে, যে আপনি আমার আমার এখানে 5 টাকা রিচার্জ করেন, আপনার আমি 15 টাকা দিতেছি, টার্গেট হচ্ছে আমি আমার লোক বাড়াবো। ঠিক আছে, এরকম কিন্তু হয়েছে যে আপনার ধরেন ক্যাশ আউট, ধরেন সে বলতেছে আমি 10 টাকাতে ক্যাশ আউট করবো, হয়ে ধর খরচ হয়েছে 20 টাকা, তাও সে 10 টাকা কেন করতেছে, যাতে তার কাস্টমার বেস হতে। এই জিনিসটা যদি আপনার কোম্পানি অন্যান্য লোকদেরকে আপনি যদি ঠিকভাবে কমিউনিকেট করতে পারেন, তাইলে না আপনার অবজেক্টিভ অ্যাচিভ হওয়ার একটা সুযোগ থাকে, আদারওয়াইজ তো আপনি সেই জিনিসটা করতে পারবেন স্যার না, তাই না? ইভালিও তো করছেন। দেখেন এখানে ইথিক্সটাকে আমরা ধরে নিচ্ছি যে অলওয়েজ ইথিক্সটা থাকবে। ইভ্যালির ব্যাপারটা হচ্ছে, আমি জানি না অনেকের সাথে হয়তো আমার মিলবে না, সেটা হচ্ছে যে ই ভ্যালি যারা পাইছে, আমার ফার্মে আমার সাথে একটা ছেলে কাজ করে, ও মনে হয় 6টা মোটরসাইকেল পাইছে, বাট ফাইনালি সে 2টা না 3টা মোটরসাইকেল আটকায় গেছে তার 4.5 লাখ টাকা। তাহলে ওর দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন, তো সে তো 6টা পাইছে, তাহলে বাকি 2টা হয়তো সে পাইতো থাকলে, বাট এখন আপনাদের কথা হলো এটা কি সাস্টেনেবল কিনা। জিনিসটা হচ্ছে কি যে আপনার
তখন কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে ওরা বলছে যেমন সম্ভবত ইন্ডিয়াতে একটা কোম্পানি আছে কি জানো, এফ দিয়ে ফরচুন বা কি যেন একটা কোম্পানি আছে, যে ওদের ওরা কিভাবে কি করে। আমি ইভালির রাসেল সাহেবের কয়েকটা বক্তব্য শুনছি। আমি যদি সত্য ধরে নেই তাইলে কিন্তু তার স্ট্র্যাটেজিটা একটু ভিন্ন ছিল। 100 টাকার একটা জিনিস আহ তা ধরেন দোকানদারি বলতেছে ভাই তুমি এটা নেও, তুমি এটা ডিসকাউন্টে বেচো, 30 টাকা বেচো, আমার সমস্যা নেই। তাহলে কথা হইলো ও 100 টাকা জিনিস কেন তাকে 30 টাকা দিল? সে হয়তো ভাবতেছে আমার একটা অ্যাড হবে, রাসেল সাহেব ভাবতেছে আমার এখানে প্ল্যাটফর্মে এটা বিক্রি হইলে আমার ইয়ে হবে কি বলে আমার কাস্টমার বাড়বে। আর এই সমস্ত একটা এই ধরনের প্রতিষ্ঠানে কাস্টমার বেস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যত বেশি কাস্টমার এটা ভ্যালু তত বেশি। তো এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে স্ট্র্যাটেজিটা কি আমাদের দেশে ইয়েতে প্রথম সুপার শপ সেইভাবে আসছে খুব সম্ভবত এগোরা, হ্যাঁ। এর আগে দুই একটা দোকান ছিল, যেমন নন্দনও ছিল একটা দোকান, আমি জানি না এখনো আছে কিনা, ধানমন্ডির 27 নম্বরে ছিল। বাট এগোরা প্রথম মোটামুটি একটু ভালোভাবে আসে ওদের ক্ষেত্রে। তখন আমি কলেজে পড়তাম, আমি একটা জিনিস দেখতাম যে মাঝে মাঝে ওরা ডিসকাউন্ট দেয়, কিন্তু এই ডিসকাউন্টেড প্রোডাক্টটা এমন জায়গায় রাখতো যে আপনি গিয়ে এই দোকানে পেয়ে যাবেন, ব্যাপারটা এমন ছিল না। এমন জায়গায় রাখতো যে আপনাকে খুঁজে পাইতে হইতো। তো তখন আসলে আমি ব্যাপারটা আমি বিরক্ত হইতাম, যেটা বোকা নাকি, ডিসকাউন্টে বেচতেছে মানে ওরা বেচতে চায়, লাভ চায়, তার মানে ও তো এমন জায়গায় রাখবে যার মানে আসলেই পায়। কিন্তু যখন আমি অনার্স উঠলাম, বিবিএ তে উঠলাম, যখন আমি মার্কেটিং স্ট্র্যাটেজি পড়তে গেলাম, তখন তো আরে না, ব্যাপারটা তো তা না। ও তো বুদ্ধি করছে কি, মনে করেন এগোরা একটা পাউরুটির দাম হচ্ছে সে ধরেন 100 টাকা। সে বললো কি যে শুক্রবারে যদি আপনি 12টা থেকে 2টার ভিতরে পাউরুটি এটা কিনেন তাহলে এটার দাম 20 টাকা, 80 টাকা লাভ। মানুষ কি করলো, 100 জন এটা দেখলো, 100 জন দেখা 20 জন এটা কিনতে আসলো। এই যে দূরে চিপা রাখছে, ওখানে যাইতে আসতে এই 20 জনের 10 জনই অন্য কিছু না কিছু একটা কিনে, যেটা কিন্তু দাম নর্মাল। হোয়াট এভার ইজ থিঙ্কিং যে আমি ওইভাবে করে ওরা আনলাম আমার দোকানে ঢুকাইলাম, তারপর আমি তারা অন্য কিছু কিনতে বাধ্য করলাম বাই মাই মার্কেটিং। তো এখন আপনি যদি বলেন এই স্যার, যে গাধার সামনে মূলা ঝুলানোর মতো। না ঠিক গাধার সামনে মূলা জোরানোর মতো এই ব্যাপার এইভাবে আমি বলবো না। এই জন্য বলবো না যে জিনিসটা হচ্ছে যে আপনাকে সে এমন ভাবে মার্কেটিং করতেছে যাতে আপনি কিন্তু একটা ভালো জিনিস পান। আপনার জিনিসটা হচ্ছে কি, আপনাকে যেটা দিচ্ছে ডিসকাউন্টে সেটা তো খারাপ কিছু দিচ্ছে, খারাপ না তো। ওই 100 টাকা যেটা কালকে দিচ্ছে আজকে 100 টাকা দিয়ে ওইটাই তো দিচ্ছে 20 টাকা দিয়ে, তাই না? এবার অন্য জিনিস যেটা কিনাচ্ছে ওটা তো আপনার দরকার, এমন না যে আমি একটা 2 নাম্বার ভুয়া জিনিস ঢুকাই দিচ্ছি, ভালো 5টার সাথে একটা ভুয়া, এরকম হতো না। আমি আমার সেলটা বাড়াইলাম, ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম। এবং এইটা এইটা আপনি দেখেন কোথাও যদি এরকম দেয় সেটা কিন্তু হয়। যেমন এই যে আপনি একটা জিনিস খেয়াল করেন, মাঝে মাঝে বাটা দোকানে এরকম একটা অফার দেয় যে 2 জোড়া কিনলে এই মানে 1 জোড়ার দামে 2 জোড়া, এরকম একটা অফার দেয় না? মানে জি স্যার, দেয়। একটা কিনলে আরেকটা ফ্রি, এই টাইপের অফার দেয় না? দেয়। এখন মনে করেন আপনি যখন যাবেন, আপনার বন্ধু মিলে গেলেন, একই টাইপের 2টা জুতা কিনে নিয়ে আসলেন, আপনার লাভ হলো। ও কি করলো, 50% ডিসকাউন্টে জিনিসটা দিল। তো 50% বলে দিলে কি হইতো, আপনি একা যাইতেন একটা জুতা কিনতেন, কিন্তু এখন আপনি কিন্তু 2টা জুতা কিনছেন 2 জনে, তাই না? জি তাহলে স্যার। এই যে তাহলে এই যে আপনি ও বুদ্ধি করলো কি, তার 50% ঠিকই থাকলো কিন্তু জুতা 2টা গেল, সেই বুদ্ধিটা করলো। আবার মনে করেন আমার অবস্থা চিন্তা করেন, আমি আমার বন্ধু পাবো কই? তা আমি তো ধরেন আমার ফার্মের একটা ছাত্র বলে চলো জুতা কিনি, তুমি একটা কিনবে, আমি এটাও তো আমি মনে বলবো না। তা আমি গিয়ে কি করব, আমি গিয়ে তো আচ্ছা ঠিক আছে একই জন্য 2টা জুতা নিয়ে কি করব, স্যান্ডেল 2 জোড়া দিয়ে কি করবো, 1 জোড়া স্যান্ডেল নিবো, 1 জোড়া চপ্পল নিবো, 1 জোড়া শু নিবো, আরেক জোড়া ধরেন স্যান্ডেল নিবো, এইভাবে। তাহলে আমিও কিন্তু 50% দিলে একটাই কিনতাম, কিন্তু এখন যদি 2টা কিনলে একটা ফ্রি,
আমি দুই ধরনের দুইটা কিনে ফেলতেছি। তো এটা আসলে ওই গাধার মুলা না, জিনিসটা আপনাকে এমন ভাবে কনভিন্স করে যাতে আপনি নিয়ে নেন। এটা হচ্ছে পুশ সেল, পুশ করে সেল করা। ঠিক আছে। তো ইভেলি আমি তো পত্রিকা দেখলাম ওটা মনে হয় আবার চালু হবে। স্যার এরকম কথা হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না। জিনিসটা হচ্ছে কি, আপনার ওখানে আমাদের প্রপার কন্ট্রোল দরকার ছিল। হ্যাঁ, মাল্টি লেভেল মার্কেটিং আমাদের দেশে তো খুবই বাজে ভাবে এটা ইয়ে হচ্ছে, বাট সারা পৃথিবীতে মাল্টি লেভেল মার্কেটিং আছে, বাট দেয়ার ওয়াজ কন্ট্রোল। আমরা কনসেপ্টে মানুষের ভুল বুঝেছি। মাল্টি লেভেল মার্কেটিং হচ্ছে আমি এমন স্যার বলেন। সব হ্যাঁ, ক্ষেত্রে আমার স্যার কাছে ফাইন্যান্স পার্সোনালি যেটা ডিপার্টমেন্টটাকে হালকা ভাবে নেই। এটাই তো সমস্যা। আবার আমার ফাইন্যান্স ডিপার্টমেন্টের সমস্যা হলো এই গাধা গরুর মতো ইচ্ছা মতো কাজ করতে পারে কিন্তু কিছু বলতে পারে না। সে যে করে এটাও সে বলতে পারে না, কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টে যে কি তার উপরেই পুরো অর্গানাইজেশন দাঁড়ায় রয়েছে, এটা আসলে সবাই নিতে পারে না। হম। আরেকজন কি বলতেছিলেন যেন? স্যার ইভিলের ক্ষেত্রে যেটা মনে হয়েছে ওনারা ওনাদের বাজেটিং এ মূলত সমস্যা ছিল স্যার। কারণ ওনারা যেভাবে মার্কেটিং এর পিছনে টাকাগুলো কস্ট করছে স্যার আর কি, কারণ যে টাকাগুলো কাস্টমার থেকে নিচ্ছে এবং প্রডিউসারকে দেওয়ার কথা আর কি, ওখানে যে গ্যাপটা তৈরি হয়েছে এটা তো স্যার মেইনলি ওনাদের দিক থেকে যদি অনেস্টির সাইড থেকে আমি যদি ধরি তাহলে স্যার মানে মার্কেটিং এর পিছনে বেশি এক্সপেন্স আর কি। হ্যাঁ, এইটা আপনি একটা বলতে পারেন। প্লাস হচ্ছে আরো বেশ কিছু অনেকগুলি ইনসাইট আছে। আসলে আমি ওদের যে একটা স্পেশাল অডিট চলতেছে না, এইটাতে আমিও গেছিলাম, যদিও ফাইনালি আমরা কাজটা করি না বিভিন্ন কারণে। তা আমি অনেকগুলি ইনসাইট জানি ওদের। এটা তার আপনার বলা যাচ্ছে না। মানে জিনিসটা হচ্ছে যে, মানে আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট যেটা, যে ধরেন ওখানে যদি আহ 1,000 টাকা মেরে দেয় টোটাল কোম্পানি, হয়তো বা আসিফ সাহেব নিজে 100 টাকাও পায় না এই টাইপের আর কি, বাট সে খরচ করে ফেলছে, মানে দেদার সে খরচ করছে টাইপের আর কি। বাট এটারও একটা তার টার্গেট ছিল এবং সেই অনুযায়ী কিন্তু আগাইছিল। ধরেন আপনার যমুনা যৌধুরীকে নিতে চাইলো, হ্যাঁ, আর মানুষ যেভাবে নেগেটিভ মার্কেটিং করছে বা গভর্নমেন্ট থেকে যেভাবে একটা মানে কি হচ্ছে না হচ্ছে নিয়ে ওদেরকে প্রেশারাইজ করছে, যমুনা ভয়ে আর আসে না। কিন্তু যমুনা কিন্তু এই চান্সে ওদের শত শত কোটি টাকার প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে। আপনি খেয়াল করছেন কিনা? যমুনা যখন নিবে বলছে, ওই থাকে সব যমুনার প্রোডাক্ট 50%, 40%, 30% ডিসকাউন্ট, মানুষ ধুমায় কিনছে। তো যমুনার লাভ হচ্ছে না। তো এটা আসলে ডিপেন্ড করে যে যখন আপনি ধরেন এই যে আমাদের দেশে একটা জিনিস খেয়াল করেন যে অনলাইন, আগে কি আপনি কখনো কল্পনা করতে পারতেন যে আমি একটা মোবাইল অনলাইনে কিনবো? না আগে স্যার। কি এভাবে কল্পনা করা যাইতো যে আমি ল্যাপটপ অনলাইনে কিনবো? না কখনো স্যার। যাইতো না। কিন্তু দেখেন, মানে আমাদের এখন অভ্যাস এমন হয়েছে, যেমন আমি পার্সোনালি আমি জাস্ট লাস্ট 2 সপ্তাহ আগে আমি 2টা মোবাইল অনলাইন থেকে কিনছি। এবং আমার মনে হয় আমার লাইফে আমি অন্তত 5-7টা মোবাইল অনলাইনে কিনছি, সব আমার না, আমি আমার রিলেটিভের জন্য, আমার ভাইদের জন্য, আব্বার জন্য, আম্মার জন্য কিনছি। আমি কিন্তু 2টা ল্যাপটপ অনলাইনে কিনছি। ঠিক আছে। সো এই 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 যে ধরেন আমি যদি এই অনলাইনটা না আসতো, আমি তো দোকানে যাইতাম, বাট ওরা আমাকে, যাদের কাছ থেকে আমি কিনছি, ওরা আমাকে সেই কমফোর্টটা দিচ্ছে, আমি কনফিডেন্স পাইছি, তাই আমি কিনছি। কিন্তু আমাদের দেশে ওই প্রবলেমটা হয়ে গেছে। যেমন দেখেন দারাজ, আপনাদের যদি কারো দারাজের সাথে ট্রানজেকশন করার কোনো অভিজ্ঞতা থাকে, ইনিশিয়ালি দারাজের সার্ভিস তেমন খারাপ ছিল না, তারপরে ওদের সার্ভিস খুবই খারাপ স্যার হচ্ছে। ওর দারাজের সিইও জি। স্যার দারাজের ক্ষেত্রে যেটা হচ্ছে এখন আমাদের যেহেতু স্যার কন্ট্রোলটা অনেক স্ট্রং হয়ে গেছে, তো যার কারণে প্রবলেম গুলো কম হচ্ছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যে এখন যখন যখন ওরা দেখছে আরে কি রে ভাই আমার এখানে আসতেছে না, আমি এত প্রবলেমটা কি, তখন সে জিনিসটা পুরো কন্ট্রোল করে ফেলছে। এবং সে যেটা দেখা গেছে দারাজের ক্ষেত্রে কি, যে আমার কাছে কাস্টমারও আছে, আমার কাছে সেলারও আছে, আমি কানেক্ট করাই দিই, সেলার বায়ারের বেচে। কিন্তু কি করতেছে, সেলার ঝামেলা করতেছে, বায়ার এখানে লুজার হইতেছে, ধরতেছে দুজনেই আমারে। এই তখন ওরা এই জিনিসটা এমন ভাবে কন্ট্রোল করছে, ইভেন আপনি বিশ্বাস করেন যে একবার কি হইলো, আমি ওদের কাছ থেকে একটা ইয়ে কিনছি,
যে ল্যাপটপের ক্লিনার দাম ছিল মাত্র 300 টাকা। তা আমি কেনার উদ্দেশ্য হলো যে দারাজে দেখে মনে হচ্ছিল যে ওরা একটু ভালো হয়েছে, আমি এটা কিনে দেখি কি অবস্থা। তো কিনলাম, আসার পর দেখি কি যে আমার পুরো প্যাকেটটা ভেজা। কি ব্যাপার, প্যাকেট কেন ভেজা, কিভাবে ভিজলো আমি তো বুঝতেছি না কোনোভাবে। পরে দেখলাম কি আমার যেই র মেটেরিয়ালসটা ছিল ক্লিনার, এটা পুরোটাই পড়ে গেছে, মানে আমি এক ফোঁটাও পাই নাই। তখন আমি কমপ্লেন রেজ করলাম, ওরা আমারে উইদিন 3 আওয়ার্স ফোন দিল যে স্যার কি হয়েছে, আপনার অফিস কোথায়, কি আমরা এটা নিয়ে যাব। সত্যি সত্যি একটা লোক আসলো পরের দিন আমার এটা নিয়ে যাওয়ার জন্য, একদম পুরো ডিটেলস লিখে নিয়ে গেলো, আমাকে একটা ফর্ম দিয়ে গেলো, সে আমার জিনিসটা নিয়ে গেল। পরে আমি ওর জিজ্ঞেস করলাম যে আপনি এখন কই যাবেন, সে বলছে স্যার আমি এটা নিতে আসছি, আমি অফিসে যাব। আমি খুব অবাক যে দারাজ থেকে একটা 300 টাকার প্রোডাক্ট বিক্রি করছে, একবার এনে দিয়ে গেছে, এখন আবার নিয়ে যেতেছে, একটা লোককে পাঠাই দিছে। আর যাই হোক, ওরা মনে শো করতেছে। ওমা কদিন পর মেল দিচ্ছে যে স্যার এটা আপনি ইনভেস্টিগেট করে দেখছে, এটা ঠিক আছে, আপনি কিভাবে রিফান্ড চান, আপনি কি আপনার ক্রেডিট কার্ড নিতে চান, বিকাশে নিতে চান, নাকি দারাজের পয়েন্ট এড করবেন। তা আমি চিন্তা করলাম কে আবার বিকাশ ক্রেডিট কার্ডে যাবে, আবার এটা ইনফরমেশন দিতে আমি দিই নাই। আমি বলছি যে না আমি আমার ক্রেডিট কার্ডে চাই, সরি এই আপনাদের কাস্টমার পয়েন্টে চাই। তখন দেখলাম যে আমার নামে আপনার ওই পরিমাণ টাকার একটা পয়েন্ট অ্যাড হয়েছে। পরে যখন আমি আরেকটা প্রোডাক্ট ওখানে কিনতে গেলাম, ওইটা সে অ্যাডজাস্ট করে নিছে। তাহলে এই যে ধরেন আমার আগে একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, এখন এক্সপিরিয়েন্সটা গুড হয়েছে, আমি কিন্তু ওর সাথে আস্তে আস্তে ট্রানজাকশন বাড়াচ্ছি। ঠিক আছে, ঠিক সেম ভাবে মানে আসলে ই ভ্যালিটা হচ্ছে কি একটু বেশি ফাস্ট চলে আসছিল সুপারসনিক গতিতে, যেটা আসলে আমরা নিতে পারি নাই বা ওরা আমাদেরকে নেওয়াইতে পারে নাই, যে জন্য সমস্যাটা হয়ে গেছে। আর দ্বারা যেটা করছে এই সুযোগে নিজের শুধরায় নিছে। সে খুবই বাজে ছিল, বাট আরেকজনের পরিণতি দেখে সে নিজে ভালো হয়ে গেছে, মানুষ কিন্তু তার দিকে ঝুঁকতেছে। ঠিক আছে, স্যার তারও কিন্তু অডিট হয়েছে, এনবিআর টোটাল সবকিছু তার অডিট করছে দারাজের স্যার, সব ডিটেলস একবারে স্যার। দারাজের অবস্থা। সিএফওর সাথে আমার পরিচিত আছে স্যার। দারাজের সিএফওর নাম কি? হলো ইয়ে শফিক শফিক আহমেদ সম্ভবত আর কি, একটু নামটা আমি আর কি স্মরণ করে আবার জানাচ্ছি। শফিক আহমেদ যদি কেউ হয় তাহলে মনে হয় সে আগে ছিল। দারাজে এখন একজন আগে CFO ছিল। আছে। দারাজের CFO ও ট্যাক্সে যায় স্যার, ট্যাক্সে হেডিং দেয়, ট্যাক্সে হেডিং দেয়, তাহলে CFO না, ট্যাক্সে CFO আসছে আর কি অনেকবার। হচ্ছে মাহবুব। আরো মাহবুব। চেঞ্জ হয়েছে রিসেন্ট আর কি, চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে মাহবুব স্যার হয়তো মানে আসতে পারে। মূল মূল থিমটা হচ্ছে যে ওরা ভালো হয়ে গেছে, পাবলিক কিন্তু ওদেরকে ট্রাস্ট করা শুরু করছে। এবং আপনি এখন ইদানিং দেখবেন যে ওদের অনেকগুলি ডিস্ট্রিবিউশন সেন্টারও হয়েছে। ওরা মানে ওরা চ্যানেলটা মানে ওর তো কাজই ছিল আসলে চ্যানেলিং, আপনাদের দুজনকে সে মানে কানেকশন ঘটাই দিবে, এরপর এটা ডেলিভারি দিবে প্রপারলি। আগে যেটা হইতো ইয়ে নিজে দিত, এই ওদের কাছে পাঠাই দিত, সে কুরিয়ার সার্ভিস দিয়ে পাঠাই দিত। এখন কিন্তু খেয়াল করছেন কিনা দারাজের কিন্তু নিজেদেরই একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল হচ্ছে। এবং দ্বারা যে এই যে এই কাজটা করতেছে তারা কিন্তু আলিবাবার কাছ থেকে একটা বড় পোর্শন বিক্রি করে দিয়ে অনেক টাকা পেয়েছে। সেম ভাবে রাসেল সাহেব সম্ভবত ওরকম কিছু প্ল্যান করছিল, বাট উনি আসলে সেটা আর এক্সিকিউট করতে পারেননি। যদি করে ফেলতো তাহলে হয়তো বা এতদিনে ওরাও কিছু একটা করে ফেলতো। ঠিক আছে, তো যাই হোক আমরা একটু আগাই। যদি আমাদের কিছু বাজেটের টাইপ আছে, যেমন জিরো বেস বাজেট, এটা হচ্ছে একদম জিরো থেকে শুরু হবে, নতুন করে প্রতিবারই নতুন করে হবে। আমরা নর্মালি যখন একটা কিছু থেকে স্টার্ট করি আগের সাথে কিছু অ্যাড ব্যাক লেস করে দিয়ে করি, বাট এখানে জিনিসটা হচ্ছে যে না, একদম শূন্য থেকে হবে। ঠিক আছে, আমি একটু কুইক চাই। অ্যাডভান্টেজ এটা আমি দিলে আপনারা দেখতে পারবেন। ইম্পোজ বাজেট বা টপ ডাউন বাজেট বলতে আমরা বুঝাই যে একটা হচ্ছে আমি একটু উপর থেকে বাজেট করে দিল ম্যানেজার, তারপর নিচে পাঠিয়ে দিলে এটা এক্সিকিউট করা। এটা হচ্ছে আপনার ইম্পোস্ট করা বা টপ ডাউন, টপ থেকে ডাউনের দিকে যায়। আরেকটা আছে আপনার বটম আপ, সেটা মনে হয় একটু পরে আছে। বটম আপটা হচ্ছে যে আপনার নিচ থেকেই আপনি ইয়েটা পাঠায়, হ্যাঁ, যে আমরা এইভাবে এইভাবে করতে পারবো, আমাদের এই লাগবে। যেমন আমাদের গভর্নমেন্টের বাজেট গুলি হয় নর্মালি বটম আপ, একদম অজপাড়া গা থেকে বাজেট যোগ হইতে 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 উপরে চলে আসে। ঠিক আছে, অ্যাক্টিভিটি বেস বাজেট বলতে আমার যতগুলি অ্যাক্টিভিটি থাকবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বাজেট হবে। লাইফ সাইকেল হচ্ছে টোটাল লাইফের, ধরেন এই জিনিসগুলি নর্মালি পেরিশেবল গুডস এর ক্ষেত্রে হয়, যেগুলি লাইফ আসলে লিমিটেড থাকে।
যেমন আপনি খেয়াল করবেন এই যে যারা লেদার বিজনেস করে, লেদার প্রোডাক্টের কিন্তু একটা লাইফ আছে। সে ফর এক্সাম্পল আপনার আহ একটা জুতা শতবা সে ধরে নিচ্ছে এটা লাইফ হচ্ছে 5 বছর। তো সে এমন ভাবে এটাকে তৈরি করে বা এমন ভাবে প্রাইসিং করে, আপনি যে বাটা জুতার ক্ষেত্রে খেয়াল করেন বা অ্যাপেক্স জুতা খেয়াল করেন, যে ধরেন নতুন একটা ডিজাইন আসছে আজকে, এটার দাম হচ্ছে 5,000 টাকা। এই সেম ডিজাইনটা যদি 5 বছর পরেও গিয়ে দেখবেন 5,000 টাকা। তাহলে এই 5 বছরে কি তার কস্ট বাড়ে নাই? অবশ্যই বাড়ছে, কিন্তু সে যখন বাজেট করছে সেই টোটাল জিনিসটাই কনসিডার করছে যে আমার 5 বছর চলবে, প্রথমে ভালো চলবে পরে কম চলবে, এই জন্য প্রথম দিকে সেই প্রাইস এমন ভাবে করছে যে পরে বিক্রি করলেও তার লস হবে না। তো এই জিনিসগুলি হচ্ছে পুরো লাইফ লাইফ সাইকেল বাজেটিং বলে বা টোটাল লাইফের জন্য। ঠিক আছে? বা ধরেন আমরা অনেক সময় প্রজেক্ট করি, হয়তো 10 বছরের প্রজেক্ট, 5 বছরের প্রজেক্ট, পুরা প্রজেক্টের জন্য একটা বাজেট আছে। সে যে আমাদের মেট্রো রেল হয়েছে, পদ্মা ব্রিজ হয়েছে, এগুলি এক একটা প্রজেক্ট, এগুলির বাজেট হয় যে আমার পুরা লাইফের জন্য। ঠিক আছে? ইনক্রিমেন্টাল বাজেট মানে হচ্ছে মানে জিনিসটা এরকম যে আমার ইনক্রিমেন্ট হবে, যে আমার যা আছে তার সাথে কিছু অ্যাড করে দিয়ে সে সেই বাজেটটা করবো। এটা হচ্ছে ইনক্রিমেন্টাল বাজেট। প্রোগ্রাম প্ল্যানিং বাজেট পার্টিকুলার প্রোগ্রাম বা আপনার ধরেন যেটা বললাম যে ওই প্রজেক্টের সাথে এটার একটা মিল আছে। রোলিং বাজেট যেটা বা কন্টিনিউয়াস বাজেট, এটা সেরকম যে আপনার এই ইয়ের মতো ব্লকের মতো, সে আপনার একটা প্ল্যান হচ্ছে যে 12 মাসে একটা বাজেট করবেন, মান্থলি মান্থলি আপনি করেন। তো ধরেন জানুয়ারি থেকে ডিসেম্বর একটা বাজেট করছেন, এখন আপনার জানুয়ারি মাস শেষ, তাহলে আপনার বাজেট স্যার 11 মাস। তা আপনি কি করলেন, পরে জানুয়ারিটা বাজেট করে ফেলেন, ফেব্রুয়ারি শেষ এদিক দিয়ে আবার পরে ফেব্রুয়ারি করে ফেলেন। তার মানে আপনার মানে এটা ওই চলতেই থাকে, আপনি একটু করে লেজ কাটে যায় ওদিক দিয়ে মাথা একটু বাড়ে, লেজ একটু কাটে যায় মাথা একটু বাড়ে, এইভাবে এটা চলতে থাকে, এটা কখনো শেষ হয় না, এটা চলতেই থাকে। ঠিক আছে? প্রোডাক্ট বাজেট একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য হতে পারে। সে ধরেন আমি একটা নতুন প্রোডাক্ট আনতেছি, এটা নতুন ধরনের ফার্নিচার, সেটার জন্য বাজেট হতে পারে। বা নতুন ধরনের একটা কোল্ড ড্রিঙ্কস আনছি, সেটার জন্য একটা আলাদা বাজেট। ওইটার আমরা বলছি প্রোডাক্ট বাজেট। রেসপন্সিবিলিটি বেস বাজেট মানে হচ্ছে ধরেন প্রোডাকশন ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে প্রোডাকশন করা, তাহলে প্রোডাকশনের জন্য একটা বাজেট। সেলস এর রেসপন্সিবিলিটি যা তার জন্য একটা বাজেট। মার্কেটিং এর রেসপন্সিবিলিটি যা তার জন্য একটা বাজেট। মানে এখানে আর ইয়ারকে আইডেন্টিফাই করে নাই, প্রোডাক্ট আইডেন্টিফাই করে নাই, এখানে আপনার রেসপন্সিবিলিটি যার যার রেসপন্সিবিলিটি তার জন্য আলাদা আলাদা একটা বাজেট। ঠিক আছে? তো মোটামুটি এইগুলি আমাদের এখানে ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের আহ আমি আজকে আর আগাবো না, আমি নেক্সট ক্লাসে বাকি জিনিসগুলি বলবো, প্লাস আমরা কিছু ম্যাথমেটিক্যাল ইস্যুতে আগাবো। তো রিপ্রেজেন্টেটিভ যিনি আছে আমি ওনার একটু বলতে চাই, আপনি একটু বলে দিয়েন আপনাদের ক্লাসে, আমার নেক্সটটা যখন হবে তখন আমি ম্যাথ নিয়ে আলোচনা করবো। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা তখন আমাকে জিজ্ঞেস করে নিবেন। বাট বাজেটিং এর উপরে আরো 2-3টা ক্লাস হবে, কারণ বাজেটিং এর আরেকটা চ্যাপ্টার আছে, তো ওইটা আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? জি স্যার। তো আজকে কি আর কার কোনো কোশ্চেন আছে? তা আজকের মতো আমি রাখতে পারি, হ্যাঁ? জি স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আহ।